টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমাদেরকে প্রায়শই মানুষ জিজ্ঞাসা করে থাকেন। যদিও বিষয়টি নিয়ে আমরা আগে দু একবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও অনেকেই ফোন করছেন, অনেকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছেন যে বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণে অ্যাসাইলাম আবেদনকারীদের মামলার ভবিষ্যৎ কি হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সময় থাকলে ভাওয়া বা ভায়োলেন্স এগেইনস্ট উইমেন্স অ্যাক্ট, এটা নিয়েও আমরা কথা বলতে পারি। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো, আপনি জানেন যে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের কারণে জগদ্দল পাথরের মতো ঠেসে বসে থাকা, 16 বছর ধরে বসে থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এবং এই 16 বছরে আওয়ামী লীগ সরকার তার বিরোধী পক্ষীয় রাজনৈতিক অনেক নেতা কর্মী বা সমর্থকদের উপর নানাভাবে নির্যাতন করেছে, এবং তারা বিভিন্ন সময় নিজেদের জীবন রক্ষার খাতিরে তারা বিদেশে চলে গেছেন। আমেরিকাতেও আমাদের অনেক মানুষজন আছেন, বা এই ধরনের ঘটনা পৃথিবীর আরও বিভিন্ন দেশে ঘটছে। তারাও আমাদের আমেরিকাতে এসে রাজনৈতিক আশ্রয় নিয়েছে বা অন্য কোনো আশ্রয় নিয়েছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি যে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে, 16 বছর ধরে জগদ্দল পাথরের মতো ঠেসে বা বসে থাকা সরকারের পতন ঘটেছে একটি ছাত্র এবং জনতার বিপ্লবের মধ্য দিয়ে। সেই ক্ষেত্রে যারা এখানে আমেরিকাতে আশ্রয় গ্রহণ করেছিলেন অতীতে, আগে, অর্থাৎ ধরুন যে 16 বছর আগে থেকে 16 বছরের মধ্যে, তারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আশ্রয় নিয়েছে জীবন তাদের নিরাপত্তার কারণে। এখন তারা আমেরিকাতে আছেন, রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, তাদের মামলা কোর্টে আছে। এরূপ অবস্থায় কি তাদের এই মামলাগুলোর, কারণ এখন আর সেই সরকার নেই, তারা কি কোনো রকম বিচারকের দ্বারা প্রশ্নের সম্মুখীন হবে কি না, যে তোমাদের তো আর সেই অবস্থান নেই, সুতরাং তোমরা তো দেশে চলে যেতে পারো, এখানে তোমাদের তো আর জীবনের নিরাপত্তা বা হুমকির কোনো কারণ নেই। এবং অনেকে ফিরেও আসছে বিভিন্নভাবে, আমরা দেখছি। এই ক্ষেত্রে এই মামলাগুলোর ভবিষ্যৎ কি হতে পারে, এই বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা এই ধরনের প্রশ্ন আমাদেরকে করছেন বা চিন্তা করছেন, তারা অন্তত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ। এবং প্রথমেই সঞ্চালক মহোদয়কে ধন্যবাদ জানাই, একটা বেশ খানিকটা সময় নিয়ে উনি বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বা এর সাম্প্রতিক যে ঘটনাবলী নিয়ে একটা সময় ব্যয় করলেন, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যারা এই আন্দোলনে বিশেষ করে আহত হয়েছেন, যারা মারা গেছেন তাদের জন্য আমরা মানে দোয়া করি, কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে ইমিডিয়েটলি তাদের দিকে নজর দেয়া খুবই প্রয়োজন। অনেকে ভুল চিকিৎসার জন্য, দেরিতে চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য তাদের আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং একটা যে অর্গানাইজেশন করা হয়েছে, ফাউন্ডেশন করা হয়েছে, কিছু টাকা পয়সাও সেখানে এসছে, কিন্তু আমি বুঝলাম না, একমাত্র চিফ অ্যাডভাইজার 100 কোটি টাকা দেয়া ছাড়া আমি জানি না যে আর কত টাকা এখানে আসছে। ইমিডিয়েটলি যারা আহত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের কথা মানে সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি, কিন্তু যারা না, তাদেরও পারিবারিকভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও বোধহয় ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, কিন্তু যারা আহত হয়েছেন
তাদের প্রায়োরিটি নিয়ে তাদেরকে যে একটু সুচিকিৎসার ব্যবস্থা করলে অনেক ক্ষতি থেকে হয়তো আমরা বেঁচে যাব। গেল আরো অন্য কথা বলা যেত, কিন্তু আমাকে আমি জানি আমাদের বিষয় আলোচনায় আসি। তো সেটা হচ্ছে যে হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাসাইলাম ক্লেম গুলা হয়েছে তার 99% কেসেস একটু সমস্যায় আছে। সমস্যা বলতে এই জন্য বললাম শেষ হয়ে গেছে তা না, আমি তো ডেফিনেটলি তা মনে করি না, কিন্তু ইস্যুস তৈরি হয়েছে যে যতই আপনার পাস পারসিকিউশন থাকুক, হ্যাঁ, আপনার অ্যাসাইলামের মেইন ব্যাপারটা হচ্ছে আপনার দেশে যেতে ভয় আছে, আপনি নির্যাতিত হয়েছেন বিভিন্ন কারণে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে রাজনৈতিক আদর্শের, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে যে সমস্ত নিগৃহীত হওয়ার যে ব্যাপারটা, যদিও এখানে দুই ধরনের ভাবে এই জিনিসটা হয়, একটা হচ্ছে পাস্ট পারসিকিউশন, একটা হচ্ছে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার পারসিকিউশন। তো পাস্ট পারসিকিউশনের যে ব্যাপারগুলো ঘটেছে এটা তার না ঘটে নাই তা না, যারা আহত হয়েছেন, যারা নিগৃহীত হয়েছেন, এখানে কোনো ভুল নাই গেল। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এগুলা সব প্রমাণ করা গেলেও তারপরে একটা কথা থেকে যায় যে তাহলে রিবাটেবল প্রিজাম্পশন, যে এই জিনিসটা গভর্নমেন্ট লয়ারদের কাজ, হ্যাঁ, তো তারা এই প্রশ্নটা এগিয়ে নিয়ে যাচ্ছে যে ঠিক আছে আপনারা কষ্টের সম্মুখীন হয়েছেন, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতিটা এবং অদূর ভবিষ্যতে যেই সিচুয়েশনটা আসছে সেখানে তো এই অবস্থাটা নেই। সুতরাং আপনার যদিও আপনি ক্রেডিবল পারসন যদি এটা হয়, যদিও আপনি বার্ডেন অফ প্রুফের যে ব্যাপারটা আছে সেটা দিয়ে আপনি বোঝাতে চাইলেন যে আপনি নিগৃহীত হয়েছেন, মিসট্রিটেড হয়েছেন, এবং সেটা শুধু নর্মাল মিসট্রিটমেন্ট না, ইটস হাই বার্ডেন, সেগুলো সবই হয়েছেন, কিন্তু আপনার যেহেতু ভবিষ্যতে এই সংখ্যাটা আর নেই, বা there is reason to believe that এটা একটা ডিক্রিজিং সিচুয়েশন, সুতরাং তারা দাবি করবে কোর্টের কাছে যে তার জন্য অ্যাসাইলাম গ্র্যান্ট না করা হয়, বিকজ ওই ভয়টা আর নাই, কারণ পুরো অ্যাসাইলামের মেইন ব্যাপারটাই হচ্ছে ভয় গেল। আচ্ছা, তো এখন কথাটা হচ্ছে যে এর ফলে সঞ্চালক মহোদয় যে ইস্যুটা মানে সামনে নিয়ে এসছেন সেটা একেবারে সত্যিকার অর্থে একটা খুব ইম্পর্টেন্ট এরকম একটা বিষয়। আচ্ছা, তো আমি যে জিনিসটা খেয়াল করছি যে প্রচুর মানুষ যাদের রিসেন্টলি ইন দ্য নিয়ার ফিউচার আছে, ফাইনাল ট্রায়াল আছে, তারা যেটা করছেন তারা কেসটা অ্যাডজর্নমেন্টের চেষ্টা করছেন, মুভ করছেন। আমি বেশ কয়েকটা কেস এরকম মুভ করছি কেসটাকে পেছনে আরো দূরে নিয়ে যাওয়ার জন্য, অ্যাডজর্ন করার জন্য, এইগুলো একটা জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাসাইলাম আপনার বিভিন্ন গ্রাউন্ডে হয় এবং একই সাথে আপনার বিভিন্ন গ্রাউন্ড হতে পারে, শুধুমাত্র যে পলিটিক্যাল গ্রাউন্ডে হবে এমন কোনো কথা নেই, এগুলো একটা কথা। আর সিচুয়েশন চেঞ্জ হলো আপনার এক প্রবলেম থেকে গিয়ে আরেক প্রবলেম শুরু হতেই পারে, এবং আমি এখানে বিস্তারিত হয়তো যেতে পারবো না ফর রিজনস, কারণ প্রত্যেকের কেসটা ডিফারেন্ট। আশা করি আমাকে এই অবস্থায় যেতে হবে না এখানে, আনলেস মানে somebody comes and one-on-one discussion। সেটা হচ্ছে যে যদিও বর্তমানে আপনি যেই শাসক গোষ্ঠীর কথা বললেন তারা নেই, কিন্তু অন্য আরেকটা গোষ্ঠী একটা মানে উদয়ের আমি একটা শঙ্কা বলেন বা অন্যভাবে বলেন, আমি সেটা দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে পাচ্ছি, মানে অনেকেই দেখতে পাচ্ছে। তো সেখান থেকে আমাদের যেহেতু কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, এবং সেই ক্ষেত্রে যে ওভাবেও যদি কোনো সমস্যার সৃষ্টি হওয়ার একটা সুযোগ থাকে, হ্যাঁ, এবং যেটা বাংলাদেশে এটা আজকের কথা না, হ্যাঁ, এটা গত আরো বেশ কিছুদিন ধরে, যদিও তারা ক্ষমতায় ছিল না, কিন্তু আপনার অ্যাসাইলামের একটা বড় ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র যে ওই যে পুলিশ সেনাবাহিনী এরা পিটিয়েছে, আপনাকে জেলে নিয়ে গেছে সরকার, কি অমুক লীগ তমুক ক্যাডার এরা করেছে, তাইলেই যে অ্যাসাইলাম হয় তা না। এমন কোন শক্তিশালী গোষ্ঠী যাদেরকে সরকার কন্ট্রোল করতে চায় না বা পারে না, তাদের দ্বারাও যদি আপনারা
অত্যাচারিত হন বা ভবিষ্যতে অত্যাচারের সম্ভাবনা থাকে, রিজন টু বিলিভ, তাহলেও ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার প্রসিকিউশন দিয়ে আপনি সেখানে অ্যাসাইলাম ক্লেম আপনি আপডেট করতে পারেন। এটা হতেই পারে যদি এরকম বর্তমানে অবস্থাটা আরো অ্যাগ্রাভেটেড করে থাকে, যেমন অনেকে ইভেন অন্য পার্টির ছত্র ছায়ায় ছিলেন, গোপনে ছিলেন, তারা এখন বেরিয়ে আসছেন, এরকম অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তো আমি আপনাকে এই প্রসঙ্গে একটা গল্প না মানে সত্যি মানে ওই যে কি যেন বলে সত্য ঘটনা অবলম্বনে নাটক, ঠিক নাটক না, আমার সত্য ঘটনা। আমি 80 সালে ম্যাট্রিক পাস, আমার বয়স বুঝতেই পারছেন অনেক বয়স। তো যাই হোক, তো সেই সময়ে আমার রেজাল্টের কারণে তৎকালীন রাষ্ট্রপতি আমাদেরকে সবচেয়ে বড় জাহাজে করে বেড়াতে নিয়ে গেল 5 দিনের জন্য। সেখানে মানে কম্বাইনে একটা ভালো রেজাল্ট করেছিল, আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি না, একটা ছেলে ছোট ম্যাট্রিক পাস, কত তার বয়স, হ্যাঁ, সে নাকি অমুক পার্টি করত, আর যায় কোথায়, তাকে নেওয়া যাবে না। হ্যাঁ, মানে যদিও ওই প্রথম চিটাগাঙে ওই পার্টি ওই ছাত্র সংগঠনে পাওয়ারে আসে, ওই প্রথম। হ্যাঁ, যাই হোক, এবং মানে সেই সময়ও এই 81 সালের ঘটনা, একটা ছোট বাচ্চা ছেলে ওই সংগঠন করে, ফলে ওকে নেওয়া যাবে না। এবং আলটিমেটলি যদিও বোর্ডের চেয়ারম্যান তাকে চিটাগাং পর্যন্ত নিয়ে গিয়েছিল, হ্যাঁ, ওই স্টেডিয়াম থেকে তাকে রেখে দিছে। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে উপরের নির্দেশ ইত্যাদি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে সেই সময়ও বাংলাদেশে এই অবস্থাটা ছিল, কিন্তু এখন আপনি জানেন একটা পার্টি না, এরকম বহু পার্টি এসেছে। রাইট কি রং এটা আমি শিওর আপনার এই অনুষ্ঠানে আমার বক্তব্যের ব্যাপার নয়, সুতরাং আমি সাবধান মানে মাইন্ডফুল থাকবো। কিন্তু কথাটা হচ্ছে এখন এই যে একটা অবস্থা, এবং তারা শুধুমাত্র যে রাজনৈতিক ভাবে এটা আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন তাদের দিয়ে, তা নয়। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. বাংলাদেশে আরেকটা জিনিসের উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে যেমন করে এখন অনেক মানুষ অন্য মানুষকে সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি এগুলো করতে গিয়ে হ্যাঁ আপনার যে সামাজিক ভাবে যারা যেটা যেই এস্টাবলিশড অর্ডার যেটা আছে এটা যাতে নষ্ট না হয়, হ্যাঁ, ট্রেডিশনাল এরকম, সেখানে অনেক এখানে ধর্মান্ধতা কাজ করে, অনেক গোড়ামি কাজ করে, সেখান থেকে অনেক ধরনের সমস্যা আসছে। আমি এর বাইরে আর গেলাম না, কিন্তু কারো যদি এই ধরনের বিভিন্ন সমস্যা থাকতে পারে, অনেকে এগুলো বলতে চান না কারণ এগুলা এম্বারেসিং, তো যদি এরকম থাকে আমি প্রত্যেকের, আমি শিওর আপনাদের যার যার লয়ার আছে তাদের সাথে বসুন, বসে আপনারা এগুলো এক্সপ্লোর করেন। আমাদের এই TVN 24 এর অনুষ্ঠানের এইটার কাজ নয় আপনাকে করে 2 4 করিয়ে দেওয়া, কিন্তু আমরা এখান থেকে আমি শিওর সঞ্চালক মহোদয়ের এখানে দায়িত্বটা হচ্ছে আমার মানে কিছুটা সহায়তায় একটা মোটামুটি একটা আলোর পথ দেখানো। কারণ মানুষ এখন সত্যি আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে ওই যে বললাম প্রচুর মানুষ যারা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মানে 90% or more একটা বিরাট একটা ইস্যুতে পড়ে গেছেন। তো তারা প্রত্যেকে যেন তার নিজস্ব লয়ারদের সাথে বসে ওনার যে সিচুয়েশনটা, কারণ ওনারা প্রত্যেকেই এই দেশে প্রায় 10 বছর ধরে আছেন। 10 বছর ধরে তো আপনি বসে থাকেন নাই, হ্যাঁ, আপনি বিভিন্ন কাজ করেছেন, আর বিদেশে আসলে মানুষের একটা আশা থাকে, সেখান থেকে আপনি অনেক কিছু হয়তো করেছেন। ওই করার ব্যাপার থেকে শুরু করে আপনি আপনার যে মানে রিপ্রেজেন্টেটিভ যারা আছেন বা এলাকার মুরব্বী মানুষরা আছেন, তারপরে অনেক ভদ্রলোক মানে এবং জ্ঞানী লোকরা আছেন যারা বিভিন্নভাবে সহায়তা করেন, ওনাদের সাথে বসে এটা ইমিডিয়েটলি আলাপ করবেন, কবে ডেট আসবে, তারপরে গিয়ে 2 দিন আগে ওই মাথায় তেল তুল দিয়ে দুমায় পড়া শুরু করবেন, এগুলো বন্ধ করেন। এখন আরেকটা কথা, আমরা কিন্তু রেগুলার কেসে হারি, আপনারা জানেন কিনা, মানে এমন একটা ভাব আমার টাই বাতি ইত্যাদি পিছনে আমাকে আবার নিয়ে আসছে, বললেন যে আমার আপনার অত্যন্ত প্রিয় ইত্যাদি ইত্যাদি, আমি রেগুলার কেসে হারি। এটা আপনারা বিশেষ জানেন কিনা জানি না, আমি জানি। আচ্ছা, জানলে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের লাভ হয়,
শিখছো কোথায়, ঠেকছি যেটায়। আমি রেগুলার হারি কেন বলি, মানে ওই প্রসঙ্গটা কেন আসলাম, আমি দেখি তারা কি চায় যেটা আমার ক্লায়েন্টের নাই। হ্যাঁ, এবং এটা শুধু বাঙালি না, মরিতানিয়া, গিনি, আরে বাবা, মানে পারলে না আজকেই তার গ্রিন কার্ডের সব ব্যবস্থা করে দেই। হ্যাঁ, সব নাকি তার আছে, এইটা নাই, এইটা নাই, এইটা না, মানে সব আছে। হ্যাঁ, আপনার বোন আপনাকে বহু কষ্টে ছাড়াই নিয়ে আসছে জেল থেকে, বোনের একটা চিঠি নাই। হ্যাঁ, আপনার ভাই নেগোসিয়েট করছে, চাচাতো ভাই অংশ, হ্যাঁ, গিনিতে গিয়ে এই ছিল আপনার একটা কি জানি বলে, আপনার তার একটা চিঠি নাই। হ্যাঁ, সেই চিঠিও আসছে, কিন্তু চিঠির কোনো এনভেলপটা নাই। মানে মানে চেইন অফ কাস্টাডি, আপনি কিভাবে এই চিঠিটা পেলেন? মোট কথা হচ্ছে আপনারা বসে এক্ষুনি, হ্যাঁ, কারণ ওই যে আপনারা ওয়ার্ক পারমিটটা পেয়ে গেছেন, ব্যাস আপনি মনে হচ্ছেন আপনার জীবন মান সব হয়ে গেছে, সব হয়ে গেল। নো, এটা জাস্ট একটা টেম্পোরারি ব্যাপার। ওয়ার্ক পারমিট এটা এমন কোনো ব্যাপারই না। আপনারা কেস স্টাডি, কারণ আপনি তো সারা জীবনের জন্য একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আছে, এতে করে আপনার বাচ্চারা আসতে পারবে, আপনার স্পাউস আসতে পারবে, পরে একসময় ভাই বোন, বাবা মা অনেকে আসবে। সুতরাং আপনারা এইটাকে একটা বড়ভাবে দেখেন, অনুগ্রহপূর্বক। ধন্যবাদ। তো আপনি এই আলোচনার মাঝখানে বলছিলেন যে, আমি আপনাকে আপনার আলোচনার মধ্যে থামাইনি, যে আমি শুনতে চাচ্ছিলাম যে এর মধ্যে থেকে আর কিছু বেরিয়ে আসে কিনা। তো আপনি আলোচনার মধ্যে বলছিলেন যে আজকের যে আমাদের বিষয়বস্তু, যে বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণে যারা অ্যাসাইলাম আবেদন করেছেন, তারা তাদের যে মামলা চূড়ান্ত শুনানি হোক বা অন্য কোনো শুনানি হোক, সেখানে আপনি বলছেন যে সমস্যা হতে পারে, কারণ সরকার পরিবর্তনের কারণে যে গ্রাউন্ডে তারা আবেদন করেছেন সেই গ্রাউন্ডটি এখন নেই। অর্থাৎ আপনাদের আইনের ভাষায় যেটা আমরা বলি কজ অব অ্যাকশন, সেই কজ অব অ্যাকশনটা হয়তো এখন নেই। সে কারণে আপনি বললেন যে আপনি সময় প্রার্থনা করছেন, মামলার তারিখ পিছিয়ে নিচ্ছেন। তার মানে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে যারা এই সত্যি আবেদন করার কারণে, যারা এখন আর হয়তো বাংলাদেশে ফিরে আসতে চান না, আমেরিকার এই সৌন্দর্য, আমেরিকার এই সুন্দর জীবন, এখানেই তারা তাদের বাচ্চা বা তাদের ভবিষ্যৎ এখানে স্থায়ী হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি স্পষ্ট করেই বলতে চাচ্ছেন যে এই মামলার কজ অব অ্যাকশন না থাকার কারণে তাদেরকে আবার ডিপোর্ট হতে পারে বা তাদেরকে চলে আসতে পারে, এই ধরনের কোনো আশঙ্কা আছে কি না, এই বিষয়টি একটু পরিষ্কার করবেন। পথের বাঁক আছে, কিন্তু সেটাই পথের শেষ কথা নয়। জীবনের পথ অনেক বহুদূর বিস্তৃত। হ্যাঁ, আমার কথাবার্তা কেমন লাগছে আমি জানি না। হ্যাঁ, এটা আমি চেষ্টা করছি আর কি। যাই হোক, আমার কথাটা হচ্ছে যে হ্যাঁ, ইস্যুস তৈরি হয়েছে, কিন্তু এখানেই শেষ কথা নয়। আমি যেটা বললাম, আপনি until and unless you are done with the individual hearing, merit hearing, you are never done. যেমন ডিফেন্স নেভার রেস্ট, এরকম বইও আছে। হ্যাঁ, we are never done. We hope for the best, we prepare for the worst. When we prepare for the worst, we try our best until the last time. রেকর্ড যতক্ষণ পর্যন্ত ক্লোজ না হলো ততক্ষণ পর্যন্ত you can always update your application, you can do all kinds of stuff. তো সুতরাং আপনার যদি, মানে আমার ম্যাক্সিমাম কেস এখন আমি যা দেখতে হচ্ছে বাংলাদেশের অনেকে এই 2027 সালে, ফলে ফাইন, ওটা নিয়ে কিছু করতে হবে না, মানে সময় আছে। যাদের এই বছর হিয়ারিং আছে, হ্যাঁ, তাদেরটা হয়তো আপনার মুভ করতে হতে পারে। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে মুভ করতে গিয়ে কেন মুভ করবেন? আর যে জিনিসটা হয়েছে, ম্যাক্সিমাম মানুষ ওই যে 2014 সালে 2015 সালে অ্যাপ্লাই করে মানে তারপরে ওয়ার্ক পারমিটটা পেয়ে গেছে, ওই অ্যাপ্লিকেশন নিয়ে তাদের কোনো খবর নাই। ইভেন একটা বড় জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি, অনেকে এসে এর মধ্যে বিয়ে করেছেন, সে ভাবছে তার জীবন মান সব শেষ, মানে আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে গা। হ্যাঁ, গেল, তার হাঁটা চলা ডিফারেন্ট হয়ে গেল গা, সবকিছু খুব সুন্দর, খুব ভালো কথা। ইন্টারভিউতে গেছে ওই বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ডের, গিয়ে দেখো মা এই বিয়ের কথাবার্তা কিছুই আলাপ করছে না, ওই যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছে ওইটা নিয়ে ধরছে। সে তো কিছুই জানে না, ওই উকিলেটাকে কি লিখে দিচ্ছে, হ্যাঁ, বা কে কি লিখেছে, এরকম এখানে ইভেন রাইটার আছে, লিখে দেয় নাকি। যাই হোক, তো এই যে লিখে দিল, সে এগুলার কিছুই জানে না, কোথায় কি কারণে কিছু জানে না, ওগুলো নিয়ে ধরছে। তখন এই যে ধরলো, তখন কি পেলো সে জানে না, মানে
ইনকনসিস্টেন্সি পেল, ফ্রড চার্জ আসে তার নামে। ফলে ওই যে যতই আপনি বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, শ্বশুর বাড়ি আছে, দাওয়াত টাওয়াত খাচ্ছেন ইত্যাদি, ওই সব শেষ, এখন ওই ফ্রড নিয়ে আপনি বসে আছেন। সুতরাং আপনাদেরকে এবং এই রকমের ম্যাক্সিমাম লোক, তারা ওই যে অ্যাপ্লাই করেছিল যে 10 বছর আগে, এর মধ্যে কিচ্ছু করে নাই, কিচ্ছু জানে না। ইভেন তাদের কাছে অ্যাপ্লিকেশনের কপিটা পর্যন্ত নাই। ইভেন অ্যাপ্লিকেশনে তারপর একটা স্টেটমেন্ট থাকে, হ্যাঁ, সাপোর্টিং, ওই স্টেটমেন্টটা পর্যন্ত নাই। হ্যাঁ, এবং ওইটা যে উকিলের কাছে চায় নিয়ে আসা, সে দিবে না মানে তার মানে মেজাজ খুব খারাপ হয়। অনেকে বলে দেয় না, নাকি দিবে না মানে এটা তার জিনিস। আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, আপনি একটা স্টেটমেন্ট লিখেছেন, ওটা সাইন করেছেন, ইউ মাস্ট হ্যাভ দ্যাট। হ্যাঁ, আপনি পিডিএফ করে স্ক্যান করে ইমেলের মধ্যে করে রাখেন, আপনি মাঝে মাঝে ওইটা দেখেন। এখন কথাটা হচ্ছে ওগুলো নিয়ে বসে আপনি ধরেন এটা এই গ্রাউন্ডে আপনার এটা ছিল, ভালো কথা। এছাড়াও 4টা গ্রাউন্ড আছে। ইভেন ওই যে 4টা গ্রাউন্ডের মধ্যে ইভেন যদি পলিটিক্যালও হয়, আমি এইমাত্র কি বললাম যে হয়তো একটা তন্ত্রের একটা গোষ্ঠীর বিদায় হয়েছে, কিন্তু অন্য গোষ্ঠী আসছে। সেই গোষ্ঠীর সাথে যদি আপনার আদর্শিক দ্বন্দ্ব থাকে, সেই গোষ্ঠীর কারণে যদি আপনি অন্য কোনো সময় সমস্যায় পড়ে থাকেন, কারণ হয়তো দেখা গেল ওই গোষ্ঠী হয়তো ক্ষমতায় ছিল না, কিন্তু যারাই ক্ষমতায় এসছে তাদের উপর ভর করে আসতে হয়েছে, তাদেরকে তারা হয় কন্ট্রোল করতে চায় নাই বা পারে নাই, তো তারাও যদি এখন আরো শক্তিশালী হয়ে ফেরত আসে, তখন কি অবস্থাটা হবে? সুতরাং আপনার ভয়টা তো থেকেই গেল। এবং এটা যে শুধুমাত্র অলরেডি আপনি ওই যে 14 সালে আসছেন, তার আগে আপনি পিটানি গিয়েছেন, সেটার জন্য না, এর মধ্যে অনেক কিছু ঘটতে পারে, যেটার কারণে আপনার রিজন আছে টু বিলিভ that if you go back you will be harmed, well-founded fear of future persecution. হ্যাঁ, আপনি হয়তো জানেনও না, আপনার ভাইকে গিয়ে পিটে আসছে, আপনার মাকে গিয়ে হুমকি দিয়ে আসছে, আপনার বেগম সাহেবা বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছিল, আই কুড গো অন এন্ড অন। এরকম বহু সুযোগ সুবিধা এখনো রয়ে গেছে। আপনারা হতাশ হবেন না, আপনারা আপনাদের যারা লয়ার্সরা আছেন তাদের সাথে বসেন, জ্ঞানী লোকজন যারা আছেন তাদের সাথে বসেন, বসে এটা রিভিউ করেন। There are ways to do this. এর মধ্যে দুঃখিত, এর মধ্যে ধরুন যে আমার কাছে এমন খবরও আছে যে তার হিয়ারিং হচ্ছে, জাজ সাহেব আপনার তার হিয়ারিং শোনার পরে ঠিক কনভিন্সড হতে পারেননি, এই কারণে যেটি আমরা প্রশ্ন করলাম, যে উনি ওই প্রশ্নই করেছেন যে তোমার তো এখন সেই অবস্থা নেই, সিচুয়েশন নেই, বাংলাদেশের অবস্থার পরিবর্তন ঘটেছে আমরা দেখেছি, তো তোমার এই বিষয়টি আমি ঠিক বাতিল করলাম না, খারিজ করে দিলাম না, কিন্তু আমার অবজারভেশনে রাখলাম, পরবর্তীতে আমি সিদ্ধান্ত দেব। তো এই ধরনের অবস্থাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেরূপ ক্ষেত্রে তার কি করণীয় হতে পারে? অথবা যদি সত্যি সত্যি তাকে যদি তার মামলা খারিজ করে দেয়, পরবর্তীতে আর কোনো পদক্ষেপ সে নিতে পারবে কিনা, যেহেতু সে আর এখন এই দেশে আসতে চায় না? এই প্রশ্নটি আপনার কাছে থাকবে, তবে আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পরে সে আপনার কাছে এই প্রশ্নটি উত্তর চাইব। আমাকে কিন্তু একটু সুযোগ দিতে হবে। জি জি, একটু সুযোগ দিতে হবে, এটার উত্তর দেব আমি। জি হ্যাঁ, সেটা আপনার বিরতির পরে আপনার কাছে উত্তর চাই। তো আমরা একটি বিরতি নেব, তারপরে আপনার কাছে এই প্রশ্নের উত্তর নেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আমরা বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম এবং আপনি সেই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য একদম উন্মুখ হয়েছিলেন বিরতির আগেই। এখন আপনার কাছে সেই প্রশ্নের উত্তরটি জানতে চাই। অনেক সময় যেমন যদি আমরা হারি, আমরা আপিল করব, আবার যদি গভর্নমেন্ট হারে, গভর্নমেন্ট আপিল করবে। তো জাজ যেটা দিতে চায়, যেমন গ্র্যান্ট করবে, যাতে করে ওরা আপিল করলেও
সুবিধা করতে না পারে, সেই জন্য একটু শক্তভাবে ডিসিশনটা দিতে চায়। তো ওটা করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়। হ্যাঁ, তো সেই জন্য ওনারা ডিসিশনটা রিজার্ভ করে রাখে, কিছু পরে পরে ডিটেল ভাবে লিখে টিকে তারপরে উত্তরটা মানে এভাবে দেন। এরকমের ঘটনা। এটাতে আমি অবাক হচ্ছি না। কিন্তু কথাটা যেটা হচ্ছে যে এই যে যেটা বললেন, জাজ বললেন সবই ঠিক আছে, কিন্তু তোমার তো এই অবস্থা নেই। তো এটা জাজ জানার আগে তো আপনি জানেন, আপনি বলতে মহোদয় আপনি না, মানে আমি বুঝছি যিনি আবেদন করেছেন, যিনি অ্যাসাইলাম সিকার, হ্যাঁ, জাজ জানবে কেন? সেটা তো তার আগে আপনি জানবেন। তো জাজ কেন এইভাবে কথা বলতে এই অবস্থায় আপনি নিয়ে গেলেন? আপনি বেশ আগেই জানেন 5ই অগস্ট এই ধরনের এই নতুন স্বাধীনতা এসছে, আপনি জানেন সেটা। তো সেইখানে যদি এই অবস্থাটা হয়, আপনি ওখানে যাওয়ার আগেই আপনার প্রিকশনস নেওয়া উচিত ছিল। যেমন আমার অন্যান্য ক্লায়েন্টরা আছে, এই যেটা আমি বললাম, যেটা খুব কাছাকাছি আছে, সেগুলো আমি কোর্টকে মুভ করছি, ওটা মুভ করার জন্য, মানে অ্যাডজন করার জন্য। এগুলো একটা। আর ওই যে বললাম আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ওই যে 10 বছর আগে করে রাখছেন, ওইটা দিয়ে গিয়ে বসলেন, ওই যে 17 পৃষ্ঠা পাওয়া যায়, গেদা এগুলো ইভেন আপনার বাবার নাম মুসলমান হয়ে গেছে, আপনি হিন্দু, হ্যাঁ, বা উল্টাটা এরকম। তো ওই একই গদ নিয়ে যাবেন, তো জাহাজ এরকম ধরবেই। একটু কাজ করেন, ওইটা একটু পড়েন, ওটা পড়ে দেখেন ওইটা ঠিক আছে কিনা। কারণ আপনি তো গেছেন, এই ভাই গাড়ি ডাবল পার্ক করে আসছি, এই নেন টাকা, এই যে সিগনেচার করতে আমি চলে গেলাম, আপনি সব বুঝেন, আল্লাহ বাকিটা আল্লাহ। আরে আল্লাহ তো বলে নাই আমার দিকে দোয়া করার, আমি উপর থেকে গ্রিন কার্ড ফেলবো। আমল করতে হবে তো আপনাকে। হ্যাঁ, তো ফলে আমি যেটা বলতে চাচ্ছি, কিন্তু আল্লাহর নামে গেলাম, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা নিজেদের কেসটা, এটা ইফ সামথিং গোজ অন ইউ গেট স্ক্রুড আপ, মানে উইথ অল ডিউ রেসপেক্ট আমার ল্যাঙ্গুয়েজ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা নিয়ে এখনই বসেন, বলছি আপনি জানেন যে এই অবস্থাটা হবে, যা যে প্রশ্নটা করবে গভর্নমেন্ট ল এই আর্গুমেন্টটা করবে, ফলে এটাকে ওই যে বললাম, এটাকে কিভাবে আপডেট করা যায়, কিভাবে, বিকজ ইটস এ লিগ্যাল ম্যাটার। হ্যাঁ, আপনি উকিলের পয়সা দিচ্ছেন, হ্যাঁ, আপনি তার সাথে আলাপ করেন, আপনার সিচুয়েশনটা আরো আমরা এক্সপ্লোর করি। আমি আসলে মানুষকে এক্সপ্লোর করি আর কি কি ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে তারা তো কথা বলতে চায় না। হ্যাঁ, আবার দেশের থেকে বলে কি কাগজ আনতে হবে, এই করতে হবে, কিচ্ছু করতে চায় না। এই সব পারলে দেখা যায় যে এর মধ্যেই করে ফেলান। হ্যাঁ, এই হলো কথাটা। তো কথাটা হচ্ছে আপনারা এটার উপর একটু কাজ করেন, দেখবেন এই অবস্থাটা হবে না। আমরা সুপ্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণে অ্যাসাইলাম আবেদনকারীদের মামলার ভবিষ্যৎ কি, বিভিন্ন রকম প্রশ্ন আমাদের কাছে আসছে, বিভিন্নভাবে আসছে। তো আজকে আলোচনার প্রেক্ষিতে আজকের আলোচক যে কথাটি বলবার চেষ্টা করেছেন, হয়তো সরাসরি উনি বলেননি বা বলবার চেষ্টা করেছেন যে এই ধরনের সমস্যা হচ্ছে, যে আসলে সরকার পরিবর্তন হয়েছে যে কারণে, যেটাকে আমরা বলেছি কজ অফ অ্যাকশন, যে কারণে যে এই আবেদন বা মামলার উদ্ভব হয়েছিল, তো সেই কারণটা এখন আর নেই। ও, তো এখন বোধহয় আপনাকে পাচ্ছি, এই জন্য আপনি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধরেন এই 5ই অগস্ট বা জুলাইয়ের আগে আপনার কেস কমপ্লিট হয়ে গিয়েছিল, ঠিক আছে, এবং সেখানে আপনি ডিনাইড হয়েছেন, আপনার ডিপোর্টেশন অর্ডার আছে, আপনি এখানে আছেন। কিন্তু এই যে কান্ট্রির কন্ডিশন চেঞ্জ হলো, এইটার ভিত্তিতে এই যে এখন নতুন অবস্থার উদ্ভব হলো, সেখানে গিয়ে আপনি আবার মোশন টু রিওপেন করতে পারেন। আপনার যদি আগে থেকে কোনো ডিপোর্টেশন অর্ডার থাকে, এই যে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ, এটার জন্য ইউ আর সাপোজ টু রান, নট ওয়াক। আপনি আপনার কাগজপত্র নিয়ে বসেন, যত কোর্টের থেকে যত কাগজ আছে, গভর্নমেন্টের থেকে যত কাগজ আছে, এগুলো আনান, এনে কারোর সাথে আপনি বসেন। আপনার যে কেস আগে ছিল সেটা ডিনাইড হয়ে গেল, ডিপোর্টেশন অর্ডার থাকলো, এই কান্ট্রি কন্ডিশন চেঞ্জের কারণে মানে দেয়ার ইজ এভরি চান্স আপনার কেসটা আবার রিওপেন হতে পারে, এবং আপনি নতুন করে আবার রিলিফ অ্যাপ্লিকেশন করে আপনি গ্র্যান্টেড হতে পারেন। এটাই, এই প্রশ্নটি আপনার কাছে আমি রাখতাম, তো আপনি তার আগেই উত্তর দিয়েছেন যে যদি কখনো যদি দেখা যায় যে অবজারভেশন হয়তো রেখেছে, অবজারভেশনের পরে দেখা গেল তার এই কেসটি খারিজ করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তার কী করণীয় হতে পারে সেটি আপনি বললেন। এবার আমি একটু রিভার্সে প্রশ্ন আপনাকে করতে চাই, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে আওয়ামী লীগ সরকারের 16 বছরের রাজত্বের কালে তার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছে, জীবন জীবিকার তাগিদে তারা
আমেরিকায় এসেছে বা অন্য দেশে অ্যাসাইলাম সিক করেছে, তাদের এখন মামলার ক্ষেত্রে কি হতে পারে এ বিষয়টি আমরা বলেছি। একটু রিভার্সে যদি আপনার কাছে এখন আসি, এখন আওয়ামী লীগ ক্ষমতা নেই, আওয়ামী লীগের নেতা কর্মী সবাই পালিয়ে আছে, বিভিন্ন দেশে তারা পালিয়ে যাচ্ছে, হয়তো আমেরিকা আমাদের দেশেও অনেকেই এসেছেন বা আসবেন ভবিষ্যতে। তারা এসে এই ক্ষেত্রে কি করতে পারে? তারা কি, আপনি যে কথা বললেন যে আমরা এসে একটা অ্যাসাইলাম সিক করলাম, করার পরে ওয়ার্ক পারমিট পেলাম, আর কোনো খবর টবর রাখি না, পরবর্তীতে যে মামলাটা দুর্বল হয়ে যাচ্ছে বা মামলাটা খারিজ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে যদি এখন নতুন সরকার আসার কারণে এখন যারা ক্ষমতায় ছিল বিভিন্নভাবে যদি তাদের ভাষায় যদি বলি, তারা নাকি নির্যাতিত হচ্ছে, নির্যাতিত হয়ে জীবন বাঁচাতে তারা এখন এখানে আসছে, তারা যদি অ্যাসাইলাম সিক করতে চায়, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকতে পারে? হ্যাঁ, একটা কথা ভুলে গেলে চলবে না যে যারাই অ্যাসাইলাম সিক করুক কিনা, হ্যাঁ, ইভেন এর আগেও কোন এক আওয়ামী লীগের বড় নেতা মানে সন্ত্রাসের চূড়ান্ত বলে বলা হয় ইত্যাদি, হ্যাঁ, পরে দেখলাম আবার মাথায় টুপি টুপি দিয়ে চলে, তো গেল, তো উনিও অ্যাসাইলাম সিক করে অ্যাসাইলাম পায় নাই, এখানেও পায় নাই, কানাডাতে তো পায় নাই, আবার দেশে চলে গেছে। বিকজ আপনার শুধুমাত্র ওই যে ওই ধরনের সমস্যা থাকলেও তারপরেও যদি আপনি নিজে একজন ক্রিমিনাল হন, আপনি যদি পারসিকিউটর হন নিজে, তখন আবার পারসিকিউটর বার আছে, আপনি অ্যাসাইলাম পান না। হ্যাঁ, আপনি হয়তো উইথহোল্ডিং অফ রিমুভাল পেতে পারেন, যে দেশে গেলে আপনাকে মেরে ফেলবে, হ্যাঁ, ফলে ওটার ভিত্তিতে আপনি হয়তো এখানে আপাতত থাকতে পারবেন, কিন্তু অ্যাসাইলাম পাবেন না, এরকম ঘটনা আছে। তো সুতরাং হ্যাভিং সেড দ্যাট, যারা এখানে বর্তমানে যেই পার্টির কথাটা আপনি মুখে বললেন, হ্যাঁ, তারা যদি এরকম দেশে নিগৃহীত হয়ে থাকে, হ্যাঁ, বা তাদের রিজন আছে বিলিভ করা যে দেশে গেলে তাদের ভয়ঙ্কর সমস্যা হবে, তাহলে তারাও অ্যাসাইলাম সিক করতে পারবে, নাথিং রং ইন দি। কিন্তু ফ্যাক্ট দ্যাট ওরা ওইখানে ক্রিমিনাল অ্যাক্টস করে আসছে, ওই জিনিসগুলো ওইখানে আবার কাজ করবে, মানে ফ্যাক্টরি হিসাবে কাজ করবে। তো সুতরাং হ্যাভিং সেড দ্যাট, তারপরও তারা যদি খালি নীতির আদর্শের কারণে তাদের সমস্যা হয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তারাও অ্যাসাইলাম সিক করে বেনিফিট পেতে পারেন। তার মানে তাদের ক্ষেত্রে সুযোগ আছে, কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে তারা যদি অন্যায় অপরাধ করে সেখানে যান, তাহলে সেক্ষেত্রে খুব একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারবেন বলে মনে হয় না। এটা এখনই আছে। ধরেন অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা এরকমের অ্যাসাইলাম পেল, মানে পেতে যাচ্ছে বা অ্যাপ্লাই করলো, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড আছে, তারা নিজেরাই অত্যাচার করেছে মানুষজনের উপরে, সুতরাং সেগুলো ফ্যাক্টরি হিসেবে কাজ করবে। সুতরাং এই ধরনের বিষয়গুলো আছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজান, আপনি আজকে খুব সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় দর্শক, আজকের মূল আলোচনা যেটি আমরা করেছি সেখানে আমরা বলবার চেষ্টা করেছি, কারণ এটা অনেকেই আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে এই অবস্থায় কি হতে পারে আপনাদের অ্যাসাইলাম যে আবেদনগুলো করেছেন, স্পষ্টই আমরা বলেছি। এবং সেক্ষেত্রে যে বিষয়টি পরিষ্কার হয়েছে আলোচনার মধ্যে দিয়ে, যে আসলে আমাদের নেগলিজেন্সির কারণে, অবহেলার কারণে, মামলা সম্পর্কে উদাসীন থাকার কারণে মূলত আমাদের কেসগুলো খুব খারাপ অবস্থায় চলে যায়। যদি আমরা একটু সচেতন হতাম, তাহলে যে কারণে আমরা অ্যাসাইলাম সিক করেছি সেগুলো জেতাটা খুব কঠিন ব্যাপার ছিল না। মূল আলোচনা এটাই ছিল। সুতরাং এক্ষেত্রে যেটুকুন আমরা বুঝতে পেরেছি যে যারা আবেদন করেছি তাদের জন্য খুব একটা সুখকর বিষয় নয় এই সামনের দিনগুলো। তো এই বিষয়টি নিয়ে আমরা আর কথা বলতে চাই না। আমরা একটু আরেকটি বিষয়ে, অল্প হাতে যেটুকু সময় আছে, আমরা একটু আরেকটি বিষয়ে কথা বলি 5-7 মিনিটের মধ্যে, যে সেটি হচ্ছে যে এটাও আমাদের সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়েছে আমরা বলবো। আর আমাদের যদি আমরা সমাজ ব্যবস্থার কথা চিন্তা করি, সেটা যে শুধু বাংলাদেশ তা নয়, আমেরিকাতেও এই জিনিসটি এসেছে। আমরা দেখছি যে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যাক্ট, যেটাকে আমরা ভাওয়া বলে থাকি, এইটার অধীনে কারা এর অধীনে কে বা কারা যোগ্য হতে পারে, বা কিভাবে এটা প্রয়োগ করা হতে পারে, বা এটা আবেদনটা নিষ্পত্তি কিভাবে হতে পারে, এই ভাওয়াটা সম্পর্কে যদি আপনি একটু আলোচনা করেন, তাহলে এই ক্ষেত্রে যারা নির্যাতিত হচ্ছে তারা অন্তত নিজেদেরকে কিভাবে সেভ করতে পারবে, একটু যদি বলেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তো বলে যে ভাওয়া এর কথার মধ্যে সাথে সাথে যে শব্দটা খুব প্রমিনেন্ট হয়ে দেখা দেয়, এটা যে উইমেন্স, মানে ভদ্রমহিলাদের নিয়ে কথাবার্তা হয়। ব্যাপারটা
খুব ক্লিয়ারলি বলে নেওয়া উচিত। এটা যদিও এখানে এই শব্দটা আছে, কিন্তু এটা দুই পক্ষের জন্যই, ছেলে এবং মেয়ে দুজনের জন্যই প্রযোজ্য। এগুলো একটা। আরেকটা জিনিস হচ্ছে এটা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে। তো সবচেয়ে কমন যেই ব্যাপারটা হচ্ছে সেটা আমি বলি, যেমন কেউ এখানে কারোর সাথে ভালো সম্পর্কের ভিত্তিতে বেসড অন লাভ এন্ড রেসপেক্ট কেউ বিয়ে করলো, এবং যাকে বিয়ে করলেন who happens to be an American citizen or green card holder, তো সংসার সুন্দরভাবে শুরু হলো। তারপরে কোনো এক সময়, এবং সেটা মানে কত পরে সেটা কোনো এখানে বিবেচনা না, একটা পর্যায়ে গিয়ে সংসারে চিড় ধরা শুরু করলো, এবং উনি যিনি ওই সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, উনি অত্যাচার করা শুরু করলেন। হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স হলো ইত্যাদি। এইখানে একটা কথা খুব খুব সিরিয়াসলি নিতে হবে। এই রকমের অত্যাচার এই ব্রাজিলে হোক, বাংলাদেশে হোক, সৌদি আরবে হোক, আমেরিকাতে হোক, সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, এবং এটা ট্র্যাডিশনালি কোনো এক পক্ষ থেকে হয়, কিন্তু এটা দুই পক্ষ থেকেই হতে পারে। কারণ এটা শুধুমাত্র শারীরিক শক্তির ব্যাপার নয়, এটা যদি ক্রুয়েল এন্ড ইনহিউম্যান ট্রিটমেন্ট ইন এনি ফর্ম হয় তাহলেই হয় আর কি ঘটনাটা। আচ্ছা, কিন্তু এইখানে যে জিনিসটা দেখাতে হবে যে সিটিজেনশিপ বা গ্রিন কার্ডটাকে পুঁজি করে, ওটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে কেউ যদি এই নন সিটিজেনকে নিগৃহীত করে, তাহলে আমেরিকান গভর্নমেন্ট ইজ দেয়ার টু প্রোটেক্ট দ্যাট পারসন। এটা হচ্ছে মেইন ব্যাপারটা। এমনি স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, রেগুলার জিনিস, মানে রেগুলার না হলেও মানে অস্বাভাবিক কিছু না, খারাপ মানুষ সব জায়গায় আছে, সবসময় আছে, গেল। কিন্তু কিন্তু কথাটা হচ্ছে যদি এটা ওইভাবে হয়, হ্যাঁ, তাহলে আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখাতে হবে, যিনি এই রিকোর্সটা চাবেন ওনাকে পার্সোনালি ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, তো এইগুলো একটা কথা। আর ওনাদের বিয়েটা একবারে গুড ফেইথ ম্যারেজ হতে হবে প্রথমে। আচ্ছা, এগুলোর মাধ্যমে তখন আপনি ইচ্ছা করলে সেলফ পিটিশনের মাধ্যমে গ্রিন কার্ড নিয়ে বেরিয়ে যেতে পারেন। এই হচ্ছে কথাটা। হ্যাঁ, এবং সেটার দুইটা ধাপে হয়। একটা প্রথমে প্রিমা ফেসি এলিজিবিলিটি, একটা প্রিলিমিনারি অ্যাপ্রুভালের মতো হয়, সেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের বেনিফিট গুলো পেতে পারেন, যাতে করে আপনি স্বাবলম্বী হতে পারেন। আর তারপরে প্রায় 2 বছর লেগে যাচ্ছে। আমি সাধারণত এই টাইম বলি না, কিন্তু অ্যাবাউট, আমি জানি আপনি হয়তো জিজ্ঞেস করবেন, অ্যাবাউট, কিন্তু এর চেয়ে বেশি হয়, কম হয়। তারপরে আরো ধরনের বিভিন্ন ভিসা আছে। তো এটা একটা মেজর ব্যাপার যে এই ধরনের যদি হয়, ইভেন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে আপনি আসার পরে অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, ইমিগ্রেশন পিটিশন ফাইল করেছেন, তারপরে শুরু হলো ইত্যাদি ইত্যাদি। ইভেন অ্যাপ্লাই করেন নাই তাহলেও হবে। এই অ্যাপ্লাই করবে এই করবে, তা উনি হয়তো পরীক্ষা করিতেছেন আপনাকে, আপনি কতটা ভালো স্পাউস ইত্যাদি, হ্যাঁ, অ্যাপ্লাই করেই নাই, তারপরেও এটা সম্ভব যদি এরকমের হয়। তো ভায়োলেন্স এগেইনস্ট উইমেন আন্ডারে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে ব্যাপারটা নিয়ে আমেরিকান গভর্নমেন্টের যে পলিসিগত পয়েন্ট অফ ভিউ থেকে তারা এই যে আমাদেরকে বাইরের মানুষদেরকে, যাদেরকে আগে এলিয়েন বলা হতো এখন নন সিটিজেন বলা হয়, তাদেরকে হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাদেরকে এই প্রোটেকশনটা দেওয়ার জন্য এই আইনটা করা হয়েছে। এবং এখানে একটা কথা না বললেই নয় যে এই আইনটা প্রণয়নের ক্ষেত্রে, প্রস্তাবের ক্ষেত্রে এবং পাশ করিয়ে নেওয়ার ক্ষেত্রে এই বর্তমান যে প্রেসিডেন্ট আছেন, প্রেসিডেন্ট জো বাইডেন, ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ এটা বেশ আগে হয়েছে এবং সেই সময় উনি সেনেটর ছিলেন, এবং সেই সময় থেকে উনি এটার উপরে কাজ করে এটা আইনটা প্রণয়নের সহায়তা করেছেন। ওনার প্রতি আমরা সশ্রদ্ধ সালাম জানাতে পারি। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। সংক্ষেপে হলো বিষয়টি ব্যাখ্যা করেছেন যে এই ধরনের অবস্থায় যদি কেউ পতিত হয় তাহলে সেও বৈধভাবে অর্থাৎ গ্রিন কার্ড পেতে পারেন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, এবং কি প্রতিকার হতে পারে সে বিষয়টি সংক্ষেপে আপনি আলোচনা করেছেন অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো খুব কঠিন ব্যাপার, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনি ব্যস্ত মানুষ, ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ দুটি বিষয়, বিশেষ করে আজকে যে মূল আলোচনা ছিল সেটি পূর্ণাঙ্গভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ।
আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে কথা বলেছি। বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণে অ্যাসাইলাম আবেদনকারীদের মামলার ভবিষ্যৎ কী হতে পারে, এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি। সুতরাং আজকে আমরা আশা করি বিস্তারিতভাবে আলোচনার মধ্যে দিয়ে একদম পরিষ্কার করতে পেরেছি। সুতরাং এক্ষেত্রে যেটিকে আমরা আলোচনায় তুলে আনতে পেরেছি সেটি হচ্ছে যে আমাদের শুধুমাত্র দুর্বলতার কারণে, দুর্বলতা বলতে মামলা সম্পর্কে খোঁজখবর না নেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কাছে না রাখা ইত্যাদির কারণেই মামলাগুলোর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সচেতন হই যাতে আমরা যে উদ্দেশ্য নিয়ে আবেদন করেছি সেই উদ্দেশ্য যাতে সফল হয় তার জন্য আমরা আমাদের আইনজীবীকে সহায়তা করি এবং আমাদের সপক্ষে যে সমস্ত মামলার সপক্ষে কাগজপত্রগুলো দরকার সেগুলো আমরা যথাসময়ে উপস্থাপন করি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।